ড্রয়ার থেকে ওয়েন্টমেন্ট নিয়ে ববি লিলির হাতের কবজিতে লাগিয়ে দিল। ফ্রিজ থেকে বরফ এনে লিলির গালে ঘষে দিল। তন্মধ্যেই ড্রয়িং রুম থেকে জিনিয়া আহমেদ ডাক এলো। ববি গায়ে টি শার্ট চড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে বলল, চলো, ডিনার করবে। লিলি আড়ষ্ট হয়ে বসে ছোট আওয়াজে বলল, খিদে নেই, আপনি যান। এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার লিলি। মামানি ডাকছেন, চলো। লিলি ভীষণ রেগে বলল, গালে চরের দাগ নিয়ে আমি সবার সামনে যাব? কি ভাববে সবাই? ববি তেজ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। খাবার টেবিলে সবাই বসে আছে। ববির পাশে লিলিকে দেখতে না পেয়ে চিনিয়া আহমেদ উদ্বিগ্ন হয়ে বললেন, ববি, লিলি কোথায়? ববি চেয়ার টেনে বসে স্নান স্বরে বলল, ডিনার শেষে আমি লিলির খাবারটা রুমে নিয়ে যাব। লিলি একটু সিক। সাহেরা খাতুন হেঁয়ে স্বরে বললেন, বউ আসতে না আসতেই কত যত্ন বউয়ের। বাহ, খাবারটা পর্যন্ত রুমে দিয়ে আসছে। চাকর হয়ে গেছে বউয়ের, চাকর। ববি চোখ বুজে রাগ কন্ট্রোল করছে, কোনো রূপ রিয়াকশন করছে না। হেমা ও সাহেরা খাতুনের সাথে তাল মিলিয়ে বলল, আম্মু দেখবে, ওই মেয়ে 2 দিনেই তোমার ছেলেকে হাত করে নিয়েছে। ওই মেয়ের কমান্ডেই তোমার ছেলে এখন উঠবে আর বসবে। খায়রুল আহমেদ তেজে দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, রুমে কেন খাবার দেওয়া যাবে না ববি? খেতে হলে সবার সামনে বসে খেতে হবে, নতুবা আফসোস থাকবে। এসব সার্ভেন্টদের কাজ ছেড়ে দাও, বুঝেছো? ববি প্রচণ্ড রেগে খাবার টেবিল ছেড়ে উঠে সোজা রুমে ঢুকে রুমের দরজা আটকে দিল। যিনি আহমেদ পেছন থেকে অনেক ডেকেও ববিকে ফেরাতে পারেননি। সাহেরা খাতুনও না খেয়ে খাবার টেবিল ছেড়ে উঠে রুমে ফিরে গেলেন। হেমা এবং খায়রুল আহমেদ অল্প একটু খেয়ে নিজেদের রুমে চলে গেলেন। জিনিয়া আহমেদ লুকিয়ে প্লেটে খাবার বেড়ে ববির রুমের দরজা ধাক্কাতেই ববি প্রখর চেঁচিয়ে বলল, খাবো না মামানি, প্লিজ খাবারটা নিয়ে যাও। রিকোয়েস্ট করছি, প্লিজ লিভ মি অ্যালোন। জিনিয়া আহমেদ মন খারাপ করে চলে গেলেন। ববি রুমের লাইট নিভিয়ে লিলিকে বুকে নিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। লিলি হাঁসফাঁস করছে আর ছোট আওয়াজে ববিকে বলছে, ববি, আপনি কি না খেয়ে চলে এসেছেন? হুম। কেন খোলেন না? রাত কত বড় জানেন? আপনার যদি খিদে পেয়ে যায়। তোমার খিদে পেলে বলো, কিচেন রুম থেকে খাবার নিয়ে আসবো। আমি তো বেশিরভাগই রাতে খাই না, চিন্তা করবেন না, আমি অভ্যস্ত। ববি গলা চড়ানো স্বরে লিলিকে টাইট করে চাপটে ধরে বলল, একটা ঠিকঠাক জব পেয়ে নেই, তখন তোমার না খাওয়ার অভ্যেসটা আর থাকবে না। লিলি স্থির দৃষ্টিতে ববির দিকে তাকালো। ববি লিলির গালের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ব্যথা আছে আর? লিলির ডানে বায়ে মাথা নাড়ালো। গুড নাইট। আপনি কি এইভাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন? কিন্তু আমি তো এভাবে ঘুমোতে পারবো না। লিলিকে ছেড়ে ববি অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। লিলিও স্বস্তি পেয়ে চোখ জোড়া বুঝে নিল। সেই ঘুম ভাঙল লিলির ফজরের আজানের মুখরিত প্রতিধ্বনিতে। শরীরের আড়মোড়া ভেঙে লিলি পিটপিট চোখে বেলকনির জানালার দিকে তাকালো। রাতের আধার এখনো সম্পূর্ণ কাটেনি। ভোরের আলো ফুটতে এখনো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। নিম্ন তমসায় ঘেরা বিস্তর আকাশ, সাথে গোটা ধরণী। শেষ রাতের অম্বর ঘেরা পুলকিত মিহি আলোতে অপার স্নিগ্ধতা। নিভৃতে মোড়ানো প্রকৃতিকে খুব কাছে থেকে সূক্ষ্মভাবে অবলোকন করার তৃপ্তিই যেন আলাদা। নিভৃতে রজনী কেটে গেছে সেই অনেক আগেই। এবার শুধু ভোরের আলো ফোটার পালা। লিলি গ্রামে থাকতে বহুবার প্রকৃতির এই সুন্দরতম মুহূর্তটাকে খুব কাছ থেকে অবলোকন করেছে। মন থেকে প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছে। ফজরের নামাজের রীতি টেনে তসবিহ হাতে উপরওয়ালার নাম জপ করতে করতে গ্রামের নির্জন রাস্তায় নির্ভয়ে নিজের ছায়াকে সঙ্গিনী করে দীর্ঘ পথ হেঁটেছে।
রাত এবং দিনের কুদরতি শক্তিকে বারবার প্রকৃতির রহস্যের বেড়াচালে আবদ্ধ করেছে। উপরওয়ালার সমস্ত সৃষ্টি যেন একটা মহা রহস্যে আবর্তিত, যে রহস্যের ভেদ করা ধরনের কোনো মানুষের পক্ষেই কখনো সম্ভবপর না। আজানের সুমধুর সুর লিলির কানে দুটোতে মন্ত্রমুগ্ধের মতন বাজছে। আজানের এই ধ্বনি যেন তাকে রীতিমতো আল্লাহর সান্নিধ্যে ডাকছে, ইবাদতে মশগুল হতে ইন্ধন যোগাচ্ছে। উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে লিলি শোয়া থেকে উঠে ফ্লোরে পা রাখতে কাপড়ে হঠাৎ হ্যাঁচকা টান লাগলো। ঘোলা ঘোলা চোখে লিলি পাশ ফিরে তাকাতেই দেখলো ববির ব্ল্যাক ওয়াচটাতে লিলির কাপড়ের আঁচলটা বাঁধা। কপাল কুঁচকে লিলি বিস্মিত চোখে ববির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় ববিকে শান্ত, শিষ্ট, নির্মল, মায়াবী এক টুকরো জ্যোৎস্না রাত মনে হচ্ছে, যার মুখপানে তাকিয়ে অবলীলায় গোটা একটা আমাবস্যা রাত, জ্যোৎস্না রাত ভেবে কাটিয়ে দেওয়া যাবে। আলতো হাতে লিলি ববির ওয়াচ থেকে কাপড়ের আঁচলটা ছাড়িয়ে ব্যাগ ছেড়ে নামতেই ববি পেছন থেকে ঘুম ঝরানো স্বরে অস্পষ্টভাবে লিলিকে ডেকে বলল, এই কোথায় যাচ্ছ? লিলি পিছু ঘুরে আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনি কি ঘুমোচ্ছিলেন? হঠাৎ জাগলেন কিভাবে? ববি চোখ বুজেই বলল, তুমি অলওয়েজ সব জায়গায় এসে আমাকে ডিস্টার্ব করো, ঘুমটাকেও ডিস্টার্ব করলে। কি দরকার ছিল আমাকে টাচ করার? লিলি আমতা আমতা স্বরে বলল, আপনি তো বাধ্য করলেন। কি দরকার ছিল ওয়াচে আমার শাড়ির আঁচল বাঁধার? রিস্ক নিতে চাইনি, ওকে? ভেবেছিলাম এপাশ থেকে ওপাশ হওয়ার টাইমিংয়ে যদি হঠাৎ ধপাস করে নিচে পড়ো, তাই সেফটির জন্য বাধ্য হয়ে ওয়াচে আঁচলটা বাঁধা। তোমার তো আবার হিতাহিত জ্ঞান একদমই নেই, ব্রেন জাস্ট ফাঁকা। লিলি নাক ফুলিয়ে বলল, এতই যেহেতু বোঝেন, তাহলে এই অপদার্থ মেয়েটাকে বিয়ে করলেন কেন? ববি ফট করে চোখ জোড়া খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। নেক্সট টাইম যদি বিয়ে করার বিষয়টা নিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করো, আই টোল্ড ইউ, গতকাল রাতের মতো এমন অসংখ্য চর আবার গালে পড়বে, তখন ওয়েনমেন্টও লাগিয়ে দিব না। একটু ভালো করে কথা বলতে পারেন না আপনি, তাই না? সব সময় শুধু রেগে থাকেন, যত রাজ্যের রাগ আমার উপরেই ঝাড়েন। তুমি প্রশ্রয় দাও বলেই আমার রাগগুলো প্রশ্রয় পায়। একটু চালাক চতুর চঞ্চল হতে পারো না, তাহলেই তো অযথা আমার রাগ দেখাতে হয় না। লিলি রাগান্বিত হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ববি আবারও পেছন থেকে ডেকে বলল, ঘুমাচ্ছি আমি। ওয়াশরুম থেকে ফিরে তুমিও আমার পাশে ঘুমিয়ে পড়বে, রুম থেকে একদম বের হবে না। লিলি কোনো প্রত্যুত্তর না করে ওয়াশরুমে প্রবেশ করে ঠাস করে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। ববি হালকা হেসে বলল, আমার গম্বাট বউ ভীষণ রেগে গেছে। কবে যে এই গম্বাট বউটা রাগ দেখে আমার কাছাকাছি আসবে, গড নোস। লম্বা হয়ে শুয়ে ববি আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। লিলি ফ্রেশ হয়ে অজু করে আধ ঘন্টার মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। জায়নামাজ খুঁজে লিলি স্থির মনে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে তসবি পড়ে লিলি মোনাজাতে ঠুকরে কেঁদে বলল, আমি জানি না মাবুদ, আমার পরিবার এখন কেমন আছে, আদৌ ওরা ভালো আছে কিনা, গ্রামের হিংস্র মানুষদের থেকে নিরাপদে আছে কিনা, ওই মেম্বারের ছেলে রিফাত আমার পরিবারের কোনো ক্ষতি করেছে কিনা। কেন জানি না মনটা খুব গাইছে। বারবার মনে হচ্ছে এবার ওরা হাতে হাত গুটিয়ে বসে থাকবে, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্টেপ নিবে, খুব ভয়ঙ্কর স্টেপ, যা হয়তো আমি দুঃস্বপ্নও ভাবতে পারছি না। যাই হয়ে যাক মাবুদ, তুমি আমার পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিরাপদে রেখো। জায়নামাজটা গুটিয়ে লিলি কাবার্ডে গুছিয়ে রাখলো। চোখের জল মুছে খোলা চুলে ব্যালকনিতে দাঁড়ালো। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে।
শান্ত চোখে লিলি ব্যালকনির গ্রীষ্মে কপাল ঠেকিয়ে আশেপাশের নির্মল প্রকৃতিটাকে অবলোকন করছে। শহরের মানুষরা এখনো ঘুমে আচ্ছন্ন। রাস্তায় লোকজনদের কোনো গতগম্য নেই। প্রতিটা বাড়ির মস্ত বড় লোহার গেটগুলো এখনো ভেতরে থেকে লাগানো। ফুটপাতের দোকানগুলো শাটার বন্দি। রাস্তায় ছোটখাটো যানবাহনের চলাচল অবাধে চলছে। রাস্তার দুধারে কয়েকটা প্রকাণ্ড বিশাল গাছ দেখা যাচ্ছে। গাছের মগডালে পাখালির কোনো অস্তিত্ব নেই। ভোর হতেই মোরগের কোনো হাক ডাক নেই। শহুরে জীবনটা কেমন যেন নির্জীব আর গোমটে। প্রকৃতির আসল স্বাদটা খুঁজে পাওয়া যায় না এখানে। লিলি প্রবল উচ্ছ্বাস নিয়ে উকিঝুঁকি মেরে জুবাইর আহমেদের বাড়িটা খুঁজছে। গ্রিলের শেষ কর্নারে চোখ ঠেকিয়ে জুবাইর আহমেদের ছোট বাড়িটা লিলির চোখে পড়ল না। সমস্ত উদগ্রীবতা ক্ষান্ত হয়ে এলো লিলির। বিষণ্ণ মন নিয়ে লিলি ব্যালকনি থেকে প্রস্থান নিয়ে খোলা চুলে বড় একটা খোপা করে ববির পাশ ঘেঁষে শুলো। ববির দিকে মুখ ঘুরিয়ে শুয়ে লিলি নিষ্পলক দৃষ্টিতে ববিকে দেখছে। ববির প্রতিটা গরম নিঃশ্বাস লিলির চোখে মুখে উপচে পড়ছে। পরম আবেশে লিলি চোখ জোড়া বুঝতেই ববি ঘুমন্ত অবস্থায় নড়েচড়ে লিলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। লিলি ফট করে চোখ জোড়া খুলে ববির দিকে তাকালো। অস্বস্তিতে লিলি হাঁসফাঁস করছে। ববির থেকে ছাড়া পেতে লিলির অস্থিরতাকে প্রশ্রয় না দিয়ে ববি লিলিকে আরো টাইট করে ঝাপটে ধরল। ববির শক্তির সাথে না পেরে লিলি এক পর্যায়ে ক্লান্ত হয়ে ছোট আওয়াজে ববিকে বলল, ববি শুনছেন? ছাড়ুন আমাকে। হুম 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 ডিস্টার্ব করছো কেন? ঘুমাতে দাও। উফ, শুধু কি আপনিই ঘুমোবেন? আমি ঘুমোবো না? আমি তো বারণ করিনি ঘুমাতে। চুপ করে ঘুমাও। আপনি তো জানেন আমার এইভাবে ঘুম হয় না। তোমাকে জড়িয়ে না ধরলে আমারও ঘুম হয় না। সরি, আই এম হেল্পলেস। বিয়ের আগে কাকে জড়িয়ে ধরে ঘুমাতেন শুনি? তখন অন্য ব্যাপার ছিল। এখন পাশে সদ্য বিয়ে করা ওয়াইফ থাকতে নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আমার কষ্ট আপনার চোখে পড়ে না? না, পড়ে না। কাইন্ডলি আমাকে ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও। লিলি তবুও ধস্তাধস্তি করছে। ববি অগ্নিশর্মা হয়ে লিলির দিকে প্রখর দৃষ্টিতে তাকাতেই লিলি শান্ত হয়ে ফটাফট চোখ জোড়া বুঝে নিল। ববি হালকা হেসে লিলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ক্ষণিকের মধ্যে দুজনে গভীর ঘুমে তলিয়ে পড়ল। ঘড়িতে সকাল 9টা। পুরো বাড়িতে মানুষের হাঁক ডাক আর শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। তন্মধ্যেই দরজায় ঠক ঠক করে সশব্দে টোকা পড়ল। ঘুম ভেঙে লিলি আতঙ্কগ্রস্ত হয়ে লিলিকে সাপের মতো পেঁচিয়ে শুয়ে থাকা ববিকে ছোট আওয়াজে ডেকে বলল, ববি শুনছেন? কেউ দরজা ধাক্কাচ্ছে। ববি নাক মুখ কুঁচকে ঘুমের ঘোরে বলল, সো হোয়াট, লেট মি স্লিপ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ববি। আই থিঙ্ক বাড়িতে কিছু হয়েছে। শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই খায়রুল আহমেদের খড়তড় গলার আওয়াজ শোনা গেল। উনি সশব্দে দরজায় টোকা মারছেন আর চেঁচিয়ে বলছেন, ববি, দরজা খোলো, না হয় বাধ্য হব দরজা ভাঙতে। এই পর্যায়ে এসে ববি ব্যাপারটাকে সিরিয়াসলি নিল। লিলিকে এক ঝটকায় গা থেকে সরিয়ে ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে গায়ের টি শার্টটাকে ঠিক করে সামনের চুলগুলো সেট করে ব্যস্ত স্বরে বেডের এক কোণায় বসে থাকা লিলির দিকে তাকিয়ে বলল, কাপড়টা ঠিক করে বেলকনিতে যাও। মনে হচ্ছে মামু খুব রেগে আছে। আপাতত মামুর সামনে তোমার যাওয়াটা ঠিক হবে না। ববির কথা মতো লিলি কাপড়টা ঠিক করে সুরসুরিয়ে ব্যালকনিতে চলে গেল। ববি তাড়াহুড়ো করে রুমের দরজাটা খুলতেই খায়রুল আহমেদ চোয়াল শক্ত করে বললেন, রিফাতকে ববি? ছেলেটা কেন সাত সকালে আমার বাড়ির সামনে এসে এভাবে হাঙ্গামা করছে? ববি কপাল কুঁচকে ছোট আওয়াজে বলল, রিফাত মেম্বারের ছেলে?
খায়রুল আহমেদকে পাশ কাটিয়ে ববি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ড্রয়িং রুমের ডান পাশের কর্নার থেকে মোটা একটা স্ট্যাম্প হাতে নিয়ে বাড়ির সদর দরজা ক্রস করে সোজা বাড়ির মেইন গেটে চলে এলো। রাস্তার ফুটপাত ঘেঁষে রিফাত খুব উঁচু স্বরে জুবাইর আহমেদের সাথে তর্ক করছে। রিফাতের সাথে ওই দিনের বখাটে ছেলেগুলো আছে। ছেলেগুলো ক্ষুব্ধ হয়ে বারবার ববিদের বাড়ির গেটের সামনে অগ্রসর হতে চাইছে, কিন্তু জুবাইর আহমেদ বারবার তাদের আটকে দিচ্ছে, পথ আগলে দাঁড়াচ্ছে। পুরো রাস্তায় এলাকার লোকজনদের ঢল পড়ে গেছে। সবাই জটলা পাখি রাস্তার এপাশে ওপাশে দাঁড়িয়ে আছে। সবাই নির্বাক দর্শক হয়ে পুরো ঘটনা এনজয় করছে। সোনিয়া আহমেদও পাশে দাঁড়িয়ে রিফাতের সাথে তর্ক করছে। রিফাত বারবার চেঁচিয়ে বলছে, আমি লিলিকে চাই, আমি শুধু লিলিকে চাই। প্রয়োজনে ওই ববের লাশের উপর দিয়ে আমি লিলিকে নিয়ে যাব এখান থেকে। এবার আমি কিছুতেই লিলিকে ছাড়া যাব না, কিছুতেই না। এলাকার লোকজন ফিসফিসিয়ে বলছে, ছেলেটা চেয়ারম্যানের বাতিজা ববির কথা বলছে না? আর লিলি বা কে? ববি আমার কোনো মেয়েকে উঠিয়ে আনলো না তো? ছেলেটা কি বলছে এসব? খায়রুল আহমেদ ববির পাশে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। খায়রুল আহমেদের পাশে জিনিয়া আহমেদ, সাহিরা খাতুন, হেমাও দাঁড়িয়ে আছে। সাহিরা খাতুন এবং হেমা লজ্জায় ববিকে ধিক্কার জানাচ্ছে আর মাথা নিচু করে বলছে, ছি ছি ববি, শেষ পর্যন্ত তোর জন্য পুরো এলাকার সামনে আমাদের মাথা নিচু হলো। আমাদের বাড়ির মান সম্মান সব নিলামে উঠে গেল। এলাকার লোকজনদের মুখে যা নয় তা শুনতে হচ্ছে। ছি, লজ্জা হচ্ছে আমাদের, লজ্জা। ববির রাগটা যেন মাথায় চড়ে বসলো। স্ট্যাম্প হাতে নিয়ে ববি রিফাতের দিকে এগিয়ে যেতেই খায়রুল আহমেদ পেছন থেকে ববির হাতটা টেনে ধরে চোয়াল শক্ত করে বলল, কোথায় যাচ্ছ তুমি? কি করতে যাচ্ছ? ববি পিছু ফিরে রাগী চোখে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমার হাতটা ছাড়ো মামু, ওই লাফাঙ্গারগুলোকে আমি উচিত শিক্ষা দিতে যাচ্ছি। দয়া করো আমাকে ববি, আমার মান সম্মান আর ডুবিও না। চেয়ারম্যানের ভাগ্নে হয়ে আর তামাশা দেখিও না। নিজের ব্যক্তিত্বকে এভাবে এলাকার লোকজনদের কাছে ছোট করো না। যা করার আমার ছেলেপেলেরাই করবে। তুমি প্লিজ আমার পেছনে এসে দাঁড়াও। তোমার ছেলেফেলেরা কিছু করতে পারবে না মামু, যা করার আমাকে করতে হবে। তন্মধ্যে রিফাতের দৃষ্টি পড়ল ববি এবং খায়রুল আহমেদের দিকে। ববিকে দেখা মাত্রই রিফাত জুবাইর আহমেদকে পাশ কাটিয়ে দ্বিগুণ রেগে এক ছুটে ববির মুখোমুখি দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলল, আমার লিলিকে বের করে দে ববি, এক্ষুনি লিলিকে বের করে দে। ওই দিন তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। সেকেন্ড টাইম আমি আবারও ভুল করে বসলাম। ঘাড়ের রক টান টান করে ববি খায়রুল আহমেদের হাতটা এক ঝটকায় সরিয়ে বাম হাতে থাকা স্ট্যাম্পটা রিফাতের পায়ের মাংসপেশিতে জোরে আঘাত মেরে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস হয় কী করে আমার লিলির নাম তোর ওই অপবিত্র মুখে উচ্চারণ করার? কাম অন, লেট মি অ্যান্সার। রিফাত ব্যথায় কুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রিফাতের চেলাফেলারা ববির চারপাশে এসে দাঁড়াতেই খায়রুল আহমেদ ববির সামনে দাঁড়িয়ে তেজেশ্বরে চেলাদের উদ্দেশ্য করে বললেন, থামো তোমরা, প্লিজ থামো। ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্তে যেতে হবে আমাদের। তোমরা আমার অফিসে এসো, বিষয়টা আমি সমাধান করছি। রিফাত জখমযুক্ত পা দিয়ে চোখ তুলে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো সমাধান চাই না চেয়ারম্যান, আমি শুধু লিলিকে চাই। আপনার ভাগ্নে আমার নাকের ডগা দিয়ে আমার লিলিকে গ্রাম থেকে তুলে এনেছে। কত বড় দুঃসাহস আপনার ভাগ্নের! রিফাত ব্যথায় কুকিয়ে আবার বলল। ববি রাগে ফুসফুস করছে। খায়রুল আহমেদের দিকে তাকিয়ে ববি তার জেদ সংবরণ করে রাখছে। শান্ত স্বরে খায়রুল আহমেদ রিফাতের দিকে তাকিয়ে বললেন, অবশ্যই তুমি বিচার পাবে, উপযুক্ত বিচার পাবে। আমার অফিসে এসো, ঠান্ডা মাথায় আমরা কথা বলি। খায়রুল আহমেদের কথায় সম্মতি জানিয়ে
রিফাত এবং তার চেলাফেলারা এক এক করে খায়রুল আহমেদের অফিসে গেল। জুবাইর আহমেদ মাথায় হাত দিয়ে ববির দিকে তাকিয়ে আছে। সোনিয়া আহমেদ তেড়ে এসে জুবাইর আহমেদকে টানতে টানতে নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করে সশব্দে বাড়ির গেট লাগিয়ে দিল, পাশাপাশি গেটে তালাও ঝুলিয়ে দিল। এলাকার লোকজন ববির দিকে তাকিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছে, যা নয় তাই ভাবছে ববিকে নিয়ে। স্ট্যাম্প হাতে নিয়ে ববি বাড়ির মেন গেটে ঢুকতেই সাহিরা খাতুন অশ্রুসিক্ত চোখে ঠাস করে ববির গালে কষে এক চড় মেরে বলল, দিলি তো আমার ভাইয়ের সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে, এলাকার লোকজনদের কাছে আমার ভাইকে ছোট করে। তোর কি মনে হয় এত কিছুর পরেও আমার ভাই আমাদের এ বাড়িতে জায়গা দেবে? ববি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হেমা ফ্যাস ফ্যাস করে কাঁদছে। কান্না থামিয়ে হেমা জোরে চেঁচিয়ে বলল, ওই মেয়েকে তুই আজই ওই ছেলেটার হাতে তুলে দিবি ববি। আপদ যত দ্রুত পারিস বিদায় কর। রোজ রোজ অশান্তি আমাদের ভালো লাগছে না। তোর জন্য আমার মা মাথার ছাদটা হারাবে, পথে দাঁড়াতে হবে, এলাকার লোকজনদেরও মুখ দেখাতে পারবে না। ববি তীক্ষ্ণ দৃষ্টিতে হেমার দিকে তাকিয়ে বলল, লিলি আমার ওয়াইফ আপু। ওই স্কাউন্ডেলটার হাতে লিলিকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। বুঝে শুনে কথা বলো আপু, ফর গড সেক। রাগে গজগজ করে ববি দ্রুত পায়ে হেঁটে ববির রুমের দিকে অগ্রসর হলো। পেছন থেকে জিনিয়া আহমেদ মাথা নিচু করে ববিকে ডেকে বলল, ববি, তোমার মামু বলেছে লিলিকে নিয়ে অফিস রুমে যেতে, ওখানেই বিচার হবে। ববি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিনিয়া আহমেদ উদ্বিগ্ন হয়ে আবার পেছন থেকে ববিকে ডেকে বলল, যাই হয়ে যাক ববি, লিলির হাতটা ছেড়ো না। মেয়েটা বড্ড অসহায়, কি মায়া মেয়েটার দুটো চোখে। সত্যি বলতে মেয়েটার মায়ায় পড়ে গেছে আমি, খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ববি অশ্রুসিক্ত চোখে জিনিয়া আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি ওর হাতটা ছাড়ার জন্য ওকে বিয়ে করিনি মামানি। আজন্ম তাকে আমার ভাগ্যের সাথে জুড়ে নিয়েছি আমি। লিলি জীবনেও আমার, মরণেও আমার। লিলি একান্তই আমার। চোখের জল মুছে ববি রুমের দরজায় কয়েকটা টোকা মারতেই লিলি ব্যালকনি থেকে কান্নারত অবস্থায় দৌড়ে এসে রুমের দরজাটা খুলে আচমকা ববিকে ঝাপটে ধরে বলল, আমি ব্যালকনি থেকে সব দেখেছি ববি। আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। প্লিজ আমাকে ওই রিফাতের হাতে তুলে দিবেন না ববি। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। ববি লিলিকে টাইট করে ঝাপটে ধরে লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমু খেয়ে শান্ত স্বরে বলল, বি কুল লিলি, প্লিজ ডোন্ট ক্রাই। ববি আজন্মের জন্য লিলিকে ধরেছে। পৃথিবী উল্টে গেলেও ববি লিলিকে ছাড়বে না। লিলি শুধু ববির, শুধুমাত্র ববির। লিলি কাঁপা কাঁপা স্বরে বলল, রুমের দরজাটা আটকে দিন ববি। রিফাত যে কোনো মুহূর্তে এই রুমে চলে আসতে পারে, আমাকে টেনে হিচড়ে আপনার বুক থেকে নিয়ে চলে যেতে পারে। ওই রিফাত সব পারে, সব। ববি অট্ট হেসে বলল, এটা রিফাতের গ্রাম না, এটা ববির শহর। রিফাতের এত বড় দুঃসাহস হয়নি ববির বুক থেকে লিলিকে কেড়ে নেওয়ার। হাত কেটে রেখে দিব ওই স্কাউন্ড্রেলটার। ইউ জাস্ট ডোন্ট ওরি, ওকে? লিলি টাইট করে ববিকে আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে বলল, তাও আমার খুব ভয় করছে ববি। আপনার মামু যদি আমাকে ওই রিফাতের হাতে তুলে দেন। কোনো চান্স নেই। ববি যা বলবে তাই হবে। এখন চলো, মামুর আমাদের ডেকেছেন। রিফাতও ওইখানে আছে। আমি যাব না ববি, প্লিজ আমি যাব না। রিফাত সুযোগ পেলে হয়তো আমাকে ছাড়বে না, জোর করে ওর সাথে নিয়ে যাবে। আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো। রিফাত কেন, রিফাতের বাপেরও পারবে না ববির হাত থেকে লিলিকে জোর করে কেড়ে নিতে। ববিকে ছেড়ে লিলি চোখের জল মুছে ববির চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন, লেট হলে আপনার মামু আবার রাগ করবেন।
ববি স্নান হেসে লিলির মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে লিলির হাত ধরে রুম থেকে প্রস্থান নিয়ে খায়রুল আহমেদের অফিসের রুমে চলে এলো। লিলিকে দেখা মাত্রই সাহেরা খাতুন, হেমা, খায়রুল আহমেদ চোখ রাঙিয়ে লিলির দিকে তাকালো। লিলি ভয়ে মাথাটা নিচু করে ফেলল। রিফাত এবং রিফাতের চেলারা তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকালো। রিফাত চখমযুক্ত পা নিয়ে বসা থেকে উঠে লিলি এবং ববির মুখোমুখি দাঁড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে চোখ লাল করে বলল, নতুন বউ সেজে আছিস কেন তুই? তুই তো ববির রক্ষিতা। রক্ষিতা এভাবে সেজে গোজে গয়না পরে ঘোরে নাকি? ববি ক্ষুব্ধ হয়ে রিফাতের গলা চেপে ধরে বলল, লিলি আমার ওয়াইফ, আমার লিগালি ওয়াইফ। প্রথমবার তোকে ছাড় দিলেও এবার আমি তোকে ছাড় দিব না। স্কাউন্ড্রেল, আই ওয়ানা কিল ইউ। লিলি ববির হাতটা ধরে টানছে আর সশব্দে কেঁদে বলছে, ববি ছাড়ুন ওনাকে, মরে যাবেন তো উনি। হেমা তেরে এসে লিলির দু গালে দু চর বসিয়ে জোরে চেঁচিয়ে বলল, তোর জন্যই আজ আমাদের বাড়িতে এত অশান্তি। তুমি হলে সব অশান্তির মূল, বুঝেছো? আজই তুমি ওই ছেলের সাথে তোমার গ্রামে ফিরে যাবে। 2-1 দিনের মধ্যে আমরা ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। লিলি গালে হাত দিয়ে হেঁচকে তুলে হেমার দিকে তাকিয়ে আছে। জিনিয়া আহমেদ আর সাহিরা খাতুন হেমাকে টেনে এনে চোখ রাঙিয়ে হেমার দিকে তাকিয়ে আছে। সাহিরা খাতুন প্রখর রেগে হেমার দিকে তাকিয়ে বললেন, ওই মেয়েটার গায়ে হাত তোলা তোর উচিত হয়নি হেমা। মেয়েটা এমনি এমনি এ বাড়িতে আসেনি, তোর ভাইয়ের হাত ধরে এ বাড়িতে এসেছে। সব দোষ তোর ভাইয়ের। মারতে হলে তোর ভাইকে মার। ববি চরের বিষয়টা এখনো খেয়াল করেনি। খায়রুল আহমেদের চেঁচামেচিতে ববি বাধ্য হয়েছে রিফাতের গলাটা ছাড়তে। জেদ সংবরণ করতে না পেরে ববি খায়রুল আহমেদের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, এই লাফাঙ্গারটাকে তুমি এক্ষুনি তোমার অফিস থেকে বের করো মামু। একে আমি এক মুহূর্ত চোখের সামনে সহ্য করতে পারছি না। দুনিয়া এদিক সেদিক হয়ে গেলেও লিলিকে আমি ছাড়ছি না। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি লিলিকে ছাড়ছি না। প্রয়োজনে লিলির হাত ধরে আমি বাড়ি ছাড়ব। কোনো বিচারের প্রয়োজন নেই আমার। আমি নিজেই নিজের বিচার করতে পারি। খায়রুল আহমেদ ক্ষুব্ধ হয়ে ববির গালে ঠাস করে একটা চর বসিয়ে বললেন, সমস্ত বিয়াদবির সীমা তুমি পার হয়ে গেছো ববি। যাও রুমে যাও, বউয়ের আঁচল ধরে সোজা রুমে যাও। দেখব এই বউ তোমাকে স্বর্গে নিতে পারে কিনা। গেট আউট ফ্রম হেয়ার, জাস্ট গেট আউট। রিফাত তেজে দৃষ্টি নিক্ষেপ করে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, লিলিকে কোথায় যেতে বলছেন আপনি? ভালোই ভালোই লিলিকে আমার হাতে তুলে দিন। লিলি আমার সাথে গ্রামে ফিরবে, আপনার ভাগ্নের সাথে রুমে যেতে নয়। খায়রুল আহমেদ এবার ঠাস করে রিফাতের গালে কষে এক চর মেরে বললেন, বিবাহিত মেয়েকে তার স্বামীর কাছ থেকে কেড়ে নেওয়ার তুই কে? দেখছিস না মেয়েটা বিবাহিত? মেয়েটা আপাতত আমার ভাগ্নের বউ। যদি কখনো ওদের ছাড়াছাড়ি হয়, কথা দিচ্ছি আমি ওই মেয়েকে তোর হাতে তুলে দিব। এখন তুই আমার এলাকা থেকে বিদায় হ, চেলাফেলা সহ বিদায় হ। রিফাত গালে হাত দিয়ে চোখ রাঙিয়ে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ঠিক করলেন না চেয়ারম্যান। আপনি বলেছিলেন সুষ্ঠু বিচার করবেন। ববি আবারও রিফাতের কলার চেপে ধরে বলল, এই তুই কাকে চোখ রাঙাচ্ছিস? আমার মামুকে? আমার মামুর বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মামুকে চোখ রাঙাচ্ছিস? খায়রুল আহমেদের চেলাফেলারা এসে রিফাত এবং তার চেলাফেলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। জুবাইর আহমেদ দরজার আড়াল থেকে সবটা শুনে আনন্দ অশ্রু নিয়ে ববির বাড়ি থেকে প্রস্থান নিলেন। ববি আচমকা খায়রুল আহমেদকে চাপটি ধরে কান্না ছুরিত স্বরে বলল, থ্যাঙ্কস মামু, ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তোমাকে বলে বোঝাতে পারবো না আজ ববি কতটা খুশি হয়েছে। আজ তুমি একদম যোগ্য বিচার করেছো মামু।
আই স্যালুট ইউ মামু, আই স্যালুট ইউ। খায়রুল আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি মন থেকে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না ববি। সমাজে তুমি আমার মাথাটা ঠিক কতটা নিচু করেছো তা শুধু আমি জানি। অবশ্য তোমার এসবে জানার কথাও না। তুমি তো আবেগটাকেই এখন বিবেক হিসেবে দেখছো। ভালো মন্দ জাজ করার বিবেক বুদ্ধি হারিয়েছো।